ওই ফাইলটা বাইর করতে হ্যাঁ হ্যাঁ আর এই যে ক্লাসের এটা বাইর করতে ওই আজকে থেকে 3 গ্রুপের ক্লাস গতকাল থেকে 3 গ্রুপের রোল নাম্বারটা একটু দেখি তো। ওই যে হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের তো বোধহয় 13 জনের মধ্যে 12 জনই চলে আসছে, আর একজন বাকি। একজনের জন্য অপেক্ষা করবো না, ক্লাস শুরু করে দেবো? শুরু করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে। তোমাদেরকে গত ক্লাসে অর্থাৎ গতকাল নাদিম স্যার কি পড়াই ছিল বলতে পারবা? মনে আছে কি পড়াইছিলেন উনি? স্যার রিজিওনাল অ্যানেস্থেসিয়া স্যার। রিজিওনাল অ্যানেস্থেসিয়া। ওভারঅল অ্যানেস্থেসিয়া সম্পর্কে উনি কোনো ধারণা দিয়েছিলেন কিনা? সামনে ইন্ট্রোডাকশন দিয়েছিল স্যার কিছুটা। ইন্ট্রোডাকশন দিয়েছিলেন না? কি বলো তো একটু দেখি, বলো আমাকে কি বলছে ইন্ট্রোডাকশনে, তোমাদেরকে কি জানিয়েছেন স্যার? কি বুঝছো তোমরা ইন্ট্রোডাকশন অ্যানেস্থেসিয়া সম্পর্কে? বলো, তুমি সব বাংলাতেই বলো, সমস্যা নাই। তুমি যেভাবে বুঝেছো ঠিক সেভাবে বলো, কোনো সমস্যা নাই। স্যার অ্যানেস্থেসিয়া স্যার ওই পেইন ইনসেনসিটিভিটি, মানে নার্ভ ব্লকেজের মাধ্যমে পেইনটা ব্লক করা হয়, ওইটা বুঝেছে। আর স্যার মূলত আমাদেরকে ওই অ্যানেস্থেসিয়ার ইউজটা বুঝেছে স্যার। মানে এটা পেরি অপারেটিভ মেডিসিন ইউজ করা হয়, আইসিইউ তে ইউজ করা হয়, আর স্যার পেইন ম্যানেজমেন্টে ইউজ করা হয়। আর স্যার রিজিওনাল অ্যানেস্থেসিয়ার টাইপটাতে গেছিল, মানে এমনি মূলত অ্যানেস্থেসিয়াকে উনি দুই ভাগে ভাগ করছিল, জেনারেল আর রিজিওনাল। আর তারপরে স্যার রিজিওনালে চলে গেছিল। আচ্ছা ঠিক আছে। এমনি মানে অ্যানেস্থেসিয়া সম্পর্কে কিছু বলতে পারবে কিনা? হোয়াট ডু ইউ মিন বাই অ্যানেস্থেসিয়া? সিম্পলি যদি আমি বলি যে তুমি অ্যানেস্থেসিয়া বলতে কি বুঝো, তাহলে তোমরা কি বলবা? ডিফাইন করতে পারবা? একবার সিম্পলি যদি বলি ডিফাইন অ্যানেস্থেসিয়া, তাহলে তুমি কিভাবে ডিফাইন করবা? আচ্ছা আমি বলি, সময় নষ্ট না করি, কারণ মাত্র 40 মিনিটের ক্লাস। যদি বলা হয় যে ডিফাইন অ্যানেস্থেসিয়া, তাহলে তোমার উত্তর হবে লস অফ সেন্সেশন। কথা বুঝছো? ড্রাগ ইনডিউসড রিভার্সিবল লস অফ সেন্সেশন, এটা হবে রিভার্স, মানে অ্যানেস্থেসিয়া বলতে আমি বুঝি। শুধু লস অফ সেন্সেশন বললে হবে না, তোমার অসুখের কারণে তো সেন্সেশন লস হতে পারে, তাহলে কি আমি সেটাকে অ্যানেস্থেসিয়া বলবো নাকি? মনে হয় রুগী প্যারালাইসিস হয়ে যায়, প্যারালাইসিস হয়ে হাত পা অবশ হয়ে যায়, আমরা বলি না রুগী অবশ হয়ে গেছে, হাত পা প্যারালাইসিস হয়ে গেছে, তো সেটা কি আমরা অ্যানেস্থেসিয়া বলবো? না স্যার, উত্তর দাও। অ্যানেস্থেসিয়া বলবো না, তাহলে অ্যানেস্থেসিয়া হইতে গেলে সেটা হবে ড্রাগ ইনডিউস, অর্থাৎ সেটা আমি ওষুধ দিয়ে করব, একটা পারপাস ফুল ওয়েতে আমি করব, আমার একটা উদ্দেশ্য থাকবে। ড্রাগ ইনডিউস এবং সেটা হইতে হবে রিভার্সিবল, সেটা আবার রিভার্স হইতে হবে। আমি সেন্সেশনটা লস করব যতক্ষণ পর্যন্ত ওষুধের ডিউরেশন থাকবে, 1.5 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে, তারপরে এটা আবার রিভার্স করবে, অর্থাৎ তার সেন্সেশনটা আবার ফিরে আসবে। তাহলে সিম্পলি যদি অ্যানাস্থেসিয়া বলতে বলা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যানাস্থেসিয়া, তাহলে উত্তর আসবে
ড্রাগ ইনডিউস রিভার্সিবল লস অফ সেন্সেশন, এবং সেটাতে একটা পারপাস থাকতে হবে। আমি অপারেশন করার জন্য আমার একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমি রোগীর অপারেশন করব, হ্যাঁ, তাহলে আমার সেখানে একটা পারপাস থাকবে। তাহলে ড্রাগ ইনডিউস রিভার্সিবল লস অফ সেন্সেশন এটা হবে শুধু সিম্পলি যখন আমি বলবো যে অ্যানাস্থেসিয়া। আর যখন বলা হবে ডিফাইন জেনারেল অ্যানাস্থেসিয়া অথবা ডিফাইন রিজিওনাল অ্যানাস্থেসিয়া, তখন কথা আসবে, প্রথম দুইটা কথা সব জায়গায় থাকবে, ড্রাগ ইনডিউসড এবং রিভার্সিবল, এই দুইটা কথা কিন্তু সব জায়গায় থাকবে, ঠিক আছে? কারণ এটা আমি ওষুধ দিয়ে করব এবং এটা রিভার্স হইতে হবে। আমরা তো এটা একটা ডিজিজ হয়ে গেল, রিভার্স না হলে তো এটা একটা ডিজিজ হয়ে গেল। হ্যাঁ, তাহলে ড্রাগ ইনডিউস রিভার্সিবল, যখন আমি বলবো ড্রাগ ইনডিউস রিভার্সিবল লস অফ কনসাসনেস উইথ অ্যানালজেসিয়া এন্ড মাসেল রিল্যাক্সেশন, তখন এটাকে বলা হবে জেনারেল অ্যানাস্থেসিয়া। তাহলে একটু লিখো জেনারেল অ্যানাস্থেসিয়া ডেফিনিশনটা একটু লিখো তোমরা, যে ডিফাইন জেনারেল অ্যানাস্থেসিয়া, এটা ডেফিনিশন কি হবে? ড্রাগ ইনডিউসড রিভার্সিবল লস অফ কনসাসনেস উইথ অ্যানালজেসিয়া এন্ড মাসেল রিল্যাক্সেশন। বা with loss of pain sensation and muscle relaxation, analgesia মানে loss of pain sensation। তাহলে রিভার্স ড্রাগ ইনডিউস রিভার্সিবল লস অফ কনসাসনেস উইথ লস অফ পেইন সেন্সেশন এন্ড মাসল রিল্যাক্সেশন, এটা হবে মানে ডেফিনেশন অফ জেনারেল অ্যানাস্থেসিয়া। লিখতে পেরেছো কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, আবার রিপিট করব। ড্রাগ ইনডিউসড reversible loss of consciousness with loss of pain sensation and muscle relaxation। পাঁচটা পয়েন্ট এখানে খেয়াল করো, মাসেল রিল্যাক্সেশন হবে, পেইন সেন্সেশন লস হবে, কনসাসনেস লস হবে, এই তিনটা পারপাস থাকবে আমার। হ্যাঁ, আর দুইটা ক্রাইটেরিয়া থাকবে। কি ক্রাইটেরিয়া? একটা হবে ড্রাগ ইনডিউস, এটা আমি ড্রাগ দিয়ে করব, আর একটা হচ্ছে এটা রিভার্সিবল, এটাকে করতে হবে, রিভার্স করতে পারতে হবে, ঠিক আছে? তাহলে ড্রাগ ইনডিউসড রিভার্সিবল লস অফ কনসাসনেস উইথ লস অফ পেইন সেন্সেশন এন্ড মাসল রিল্যাক্সেশন, এটা হচ্ছে ডেফিনেশন অফ জেনারেল অ্যানাস্থেসিয়া। এবার আসো ডেফিনেশন অফ রিজিওনাল অ্যানাস্থেসিয়া। এবার হবে ড্রাগ ইনডিউসড রিভার্সিবল লস অফ পেইন সেন্সেশন ইন এ পার্টিকুলার রিজিয়ন অফ দ্য বডি। এখানে শুধু লস অফ পেইন সেন্সেশন হবে, এখানে কনসাসনেস লস হবে না, মাসেল রিল্যাক্সেশনের কথা আসবে না, এখানে শুধু হবে লস অফ পেইন সেন্সেশন। তাহলে ড্রাগ ইনডিউসড রিভার্সিবল লস অফ পেইন সেন্সেশন ইন এ পার্টিকুলার রিজিয়ন অফ দ্য বডি। আমি যখন বলছি আগে জেনারেল অ্যানাস্থেসিয়াতে যখন বলছি লস অফ কনসাসনেস লস মানে এটা হোল বডির কথা, একজন মানুষ পুরাটাই সে অজ্ঞান হয়ে গেল, সুতরাং এখানে কোনো পার্টিকুলার রিজিয়ন নাই, ওটা মানুষটাই অজ্ঞান হয়ে গেল, লস অফ কনসাসনেস। আর রিজিওনাল অ্যানাস্থেসিয়া তার একটা শরীরের একটা পার্টিকুলার রিজিয়নে আমি পেইন সেন্সেশনটাকে লস করব, সেটা হবে রিজিওনাল অ্যানাস্থেসিয়া। ড্রাগ ইনডিউসড রিভার্সিবল লস অফ পেইন সেন্সেশন ইন এ পার্টিকুলার রিজিয়ন অফ দ্য বডি, এটা হবে রিজিওনাল অ্যানাস্থেসিয়া। লিখতে পারছো সবাই? ইয়েস স্যার। ওকে, এবার আমরা তাহলে সামনের দিকে যাই। অ্যানাস্থেসিয়া আমাদের যদি আমরা ক্লাসিফাই করা যাবে এটাকে দুই ভাবে, মেইনলি দুই ভাবে, তারপর সাব ক্লাসিফিকেশন থাকবে, সাব ডিভিশন থাকবে। মেইন হচ্ছে তোমার স্যার যেটা বলেছেন নাদিম স্যার, একই কথা, জেনারেল অ্যানাস্থেসিয়া এন্ড রিজিওনাল অ্যানাস্থেসিয়া। জেনারেল অ্যানাস্থেসিয়ার মধ্যে আর কোনো ক্লাসিফিকেশন নাই, একটাই জেনারেল অ্যানাস্থেসিয়া। রিজিওনাল অ্যানাস্থেসিয়ার মধ্যে কয়েকটা ক্লাসিফিকেশন আছে, স্যার তোমাদেরকে বলছে কিনা জানি না, তারপর আমি একটু রিপিট করি। রিজিওনাল অ্যানাস্থেসিয়ার মধ্যে আবার সাব ডিভিশন আছে, 1 লোকাল অ্যানাস্থেসিয়া, 2 স্পাইনাল অ্যানাস্থেসিয়া, 3 এপিডুরাল অ্যানাস্থেসিয়া, 4 ডিফারেন্ট নার্ভ ব্লক, 5 সারফেস অ্যানাস্থেসিয়া, 6 ইন্ট্রাভেনাস রিজিওনাল অ্যানাস্থেসিয়া। এই কথাগুলো স্যার বলেছেন কিনা? নাদিম স্যার এই কথাগুলো বলেছিলেন? হ্যালো স্যার এই তিনটা টাইপ বলছিলেন, সাবঅ্যারাকনয়েড ব্লক, এপিডুরাল অ্যানাস্থেসিয়া আর কম্বাইন্ড স্পাইনাল এপিডুরাল অ্যানাস্থেসিয়া। না আরো আছে তো, আচ্ছা স্যার হয়তো মিস করছে, লেখো লোকাল অ্যানাস্থেসিয়া বলতে হবে তোমাকে। যেমন দাঁতের ডাক্তাররা কি দিয়ে অপারেশন করে?
দাঁতের ডাক্তাররা যে দাঁত ফেলে কি অ্যানাস্থেসিয়া দেয় লোকাল বলতে পারবা? অ্যানেস্থেসিয়া। তাহলে এটাও এক ধরনের অ্যানাস্থেসিয়া। তারপর সার্কামসিশন যে করে, তুমি এমবিবি ডাক্তার হয়ে একসময় খতনা করবা, সার্কামসিশন করবা, তুমি কি দিয়ে করবা? লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে করবা। তাহলে এটাকে তোমাকে জানতে হবে। তাহলে লিখো লোকাল অ্যানাস্থেসিয়া। আর স্যার যে তিনটা বলছে ঠিক আছে, স্পাইনাল, এপিডুরাল, কম্বাইন্ড স্পাইনাল এপিডুরাল, ঠিক আছে। লোকাল লেখো সারফেস অ্যানাস্থেসিয়া। মনে না আমরা ক্যাথেটার দিই অনেক সময় রুগীকে, দেখছি কিনা কখনো তোমার আত্মীয় স্বজনকে দিতে দেখছো ক্যাথেটার দেয় প্রস্রাবের রাস্তায়, দেখছো কিনা কেউ? ইয়েস স্যার। ইয়েস স্যার। সেটা সারফেস অ্যানাস্থেসিয়া দিয়ে দেওয়া হয়। লিগনোগেন জেলি আছে, ওই জেলি দিয়ে দেওয়া হয়। তাহলে ওইটাও একটা অ্যানাস্থেসিয়া, ওইটা হচ্ছে সারফেস অ্যানাস্থেসিয়া। তাহলে লোকাল অ্যানাস্থেসিয়া, স্পাইনাল অ্যানাস্থেসিয়া, এপিডুরাল অ্যানাস্থেসিয়া, কম্বাইন্ড স্পাইনাল এপিডুরাল অ্যানাস্থেসিয়া, সারফেস অ্যানাস্থেসিয়া। আরেকটা লিখো ডিফারেন্ট নার্ভ ব্লক, বিভিন্ন নার্ভ গুলোকে ব্লক করা হয়, ডিফারেন্ট নার্ভ ব্লক। লিখছো? তোমরা কিন্তু আমার কথার উত্তর দিবে, আমি তো বুঝতে পারতেছি না। জি স্যার। হ্যাঁ জি, ডিফারেন্ট নার্ভ ব্লক, ঠিক আছে। আরেকটা আছে সর্বশেষ ইন্ট্রাভেনাস রিজিওনাল অ্যানাস্থেসিয়া। ইন্ট্রাভেনাস রিজিওনাল অ্যানাস্থেসিয়া, সংক্ষেপে লাগবে IVRA, ইন্ট্রাভেনাস রিজিওনাল অ্যানাস্থেসিয়া, IVRA, ইন্ট্রাভেনাস রিজিওনাল অ্যানাস্থেসিয়া। এই 6 প্রকারের রিজিওনাল অ্যানাস্থেসিয়া আছে। 6 প্রকার হয়েছে কিনা? 6 প্রকার বা 7 প্রকার? গুনে দেখো, কাউন্ট করে দেখো। বেলাল? জি স্যার, 7 প্রকার হয়ে গেছে স্যার। হ্যাঁ বাস, ঠিক আছে। এই 7 প্রকার রিজিওনাল অ্যানাস্থেসিয়া, এগুলো জানতে হবে তোমাদেরকে। এগুলো স্যার ডিটেলস পড়াবে। কোনো কারণে স্যার যদি নিজে আমাকে বলবো, আমি পড়াই দিব, অসুবিধা নাই। স্যারের সাথে আর বেশি কথা বলার দরকার নেই। আচ্ছা, এইবার আসো জেনারেল অ্যানাস্থেসিয়াতে। জি, জেনারেল অ্যানাস্থেসিয়ার এবার আমি তাহলে একটু ডিটেলসে যাই। জেনারেল অ্যানাস্থেসিয়া আমি ডেফিনেশনে বলছিলাম 5টা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ড্রাগ ইনডিউসড, এটা আমরা ড্রাগ দিয়ে অ্যানাস্থেসিয়া করব। রিভার্সিবল, এটা রুগী রিভার্স হইতে হবে, এটার অ্যাকশনটা আবার ফিরে আসতে হবে। এখানে রুগী লস অফ কনসাসনেস, রুগীর কনসাসনেস লস হবে, রুগী অজ্ঞান করে ফেলবো রুগীকে। এখানে লস অফ পেন সেন্সেশন লস হবে, রুগীর অ্যানালজেসিয়া হয়ে যাবে। আরেকটা হচ্ছে মাসেল রিল্যাক্স করে দেবো। হ্যাঁ, তো এত এই যে রুগীকে অজ্ঞান করে ফেলবো, আনকনসাস করে ফেলবো, এত কিছু করতে হলে আগে একটা এই রুগীর একটা প্রি অ্যানেস্থেটিক চেকআপ লাগবে। আসলে এই রুগীকে যে আমি কি বলছি প্রথম ক্রাইটেরিয়াতে রিভার্সিবল হইতে হবে। তাহলে এই রুগীর অ্যানেস্থেসিয়াটা রিভার্স হবে কিনা এটা আমি আগে থেকে আমাকে চিন্তাটা করতে হবে, প্ল্যানটা আমার আগে থেকেই করতে হবে। যে রুগীকে যে আমি অজ্ঞান করব, অজ্ঞানের পরে রুগীর জ্ঞানটা ফিরবে কিনা। মনে হয় না রুগীর বয়স 80, রুগীর হার্ট ডিজিজ আছে, রুগীর প্রেশার আছে, রুগীর ডায়াবেটিস আছে, দেখে মনে হচ্ছে এই রুগীর অজ্ঞান করলে তো আর বাঁচবে না। তাহলে আমরা আগে প্রি অ্যানেস্থেটিক চেক আপ করে এই রুগীকে অ্যানেস্থেসিয়াতে ফিট অর আনফিট, এটা আগে আমাদেরকে ক্রাইটেরিয়া বাছাই করে ফেলতে হবে। যার জন্য লিখো, প্রথম যে জিনিসটা আমরা করব প্রি অ্যানেস্থেটিক চেক আপ। এটা একটা বড় হেডিং এ লেখো, প্রি অ্যানেস্থেটিক চেক আপ। প্রি মানে নিশ্চয়ই তোমরা সবাই জানো, প্রি মানে আগে। প্রি অ্যানেস্থেটিক চেক আপ, অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে যে চেক আপটা করা হয় এটাকে বলা হয় প্রি অ্যানেস্থেটিক চেক আপ। আজকে আমি তোমাদেরকে মেইনলি প্রি অ্যানেস্থেটিক চেক আপ করাবো। 2 নম্বর বড় হেডলাইন পড়াবো প্রি অ্যানেস্থেটিক প্রি অপারেটিভ প্রিপারেশন। লেখো প্রি অপারেটিভ প্রিপারেশন, অপারেশনের আগের প্রস্তুতি। তাহলে 2টা হেডলাইনের কথা বললাম, একটা হচ্ছে প্রি অ্যানেস্থেটিক চেক আপ, আরেকটা বললাম প্রি অপারেটিভ প্রিপারেশন। লিখছে সবাই? লিখছো কিনা? জি স্যার। এবার আসো প্রি অ্যানেস্থেটিক চেক। তুমি কখনো কোন ডাক্তারের চেম্বারে যদি রুগী নিয়ে যাও, মনে হয় তোমার আম্মা, খালাম্মা, মামা, চাচা, ভাই বোন যাকে হোক, যখন কোন ডাক্তারের চেম্বারে নিয়ে যাও, ডাক্তার ওই রুগীকে ট্রিটমেন্ট দেওয়ার আগে কি কি স্টেপ গুলো ফলো করে, ঠিক আমরা প্রি অ্যানেস্থেটিক চেক আপে একই জিনিস ফলো করব। যেমন তুমি ডাক্তারের রুমে নিয়ে এসো, ডাক্তারের চেম্বারে তোমার আত্মীয়কে নিয়ে গেছো, ডাক্তার সাহেব কি করবে? প্রথমে যে কাজটা করবে লেখো, রোমান হরফ দিয়ে লেখো, রোমান 1। প্রথম উনি হিস্ট্রি নেবে,
লেখো প্রথম হচ্ছে হিস্ট্রি, জেনারেল টেকিং দ্য হিস্ট্রি টেকিং। প্রথম হচ্ছে হিস্ট্রি টেকিং, তুমি রোগীর ইতিহাস নিবা। প্রথম হচ্ছে হিস্ট্রি টেকিং। ডাক্তার চেম্বারে গেলে রুগীকে ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করে, জি মুরব্বী বলেন আপনার সমস্যা কি, কি জন্য আসছেন? জ্বর রুগী গেলেও বলে আপনার কি সমস্যা বলেন। রুগী বললো স্যার আমার জ্বর। তো ঠিক আছে, আপনার জ্বর আজকে কয়দিন থেকে জ্বর? আপনি জ্বরের জন্য কোনো ওষুধ খেয়েছেন কিনা? জ্বর কি এক নাগারে থাকে নাকি ছাড়ে উঠে? এ ধরনের বিভিন্ন প্রশ্ন করে না, রিলেভেন্ট প্রশ্ন, ওই জাতীয় কথাগুলো এখানে আসবে। হিস্ট্রি টেকিং 1 নাম্বার। এবার আসলে তাহলে আমি হিস্ট্রি টেকিং কি করব? এই যে আমি যে কথাগুলো বললাম, আমরা রোগীকে জিজ্ঞেস করব যে আপনি যে অপারেশন করবেন আপনার এর আগে আর কখনো অপারেশন হয়েছিল কিনা। এক, যদি অপারেশন হয়ে থাকে ওই অপারেশনে অ্যানাস্থেসিয়া যে আপনাকে দিয়েছিল ওই অ্যানাস্থেসিয়াতে আপনার কোনো সমস্যা হয়েছিল কিনা, আপনার জ্ঞান ফিরতে কোনো সমস্যা হয়েছে কিনা, ঠিক আছে, বা জ্ঞান ফিরতে সময় বেশি লাগছে কিনা, আপনার পার অপারেটিভ কোনো কমপ্লিকেশন হয়েছিল কিনা। এক, ফ্যামিলি হিস্ট্রিও নিতে হবে যে আপনার পরিবারের কারো অপারেশনের ক্ষেত্রে অ্যানাস্থেসিয়াতে কোনো সমস্যা হয়েছিল কিনা। আপনার ডিজিজ হিস্ট্রি নিতে হবে যে আপনার প্রেশার আছে কিনা, আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার হার্ট ডিজিজ আছে কিনা, আপনি কোনো রোগের জন্য কোনো ওষুধ খান কিনা। ঠিক আছে, তাহলে ডিজিজ হিস্ট্রি নিতে হবে, ড্রাগ হিস্ট্রি নিতে হবে, প্রিভিয়াস অ্যানাস্থেটিক হিস্ট্রি নিতে হবে, ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে। মনে হয় রোগী বললো আমার প্রেশার আছে, আপনার ফ্যামিলিতে আর কারো প্রেশার আছে কিনা, আপনার বাবা মা ভাই বোন কারো প্রেশার আছে কিনা, কারো ডায়াবেটিস আছে কিনা, কারো অ্যাজমা আছে কিনা। অর্থাৎ হিস্ট্রি রিলেটেড যে কথাগুলো আসা দরকার এগুলো সব আসতে হবে। তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে হিস্ট্রি টেকিং। কথা ক্লিয়ার? হিস্ট্রি টেকিং বলতে মোটামুটি একটা ধারণা পাইছো তো? জি স্যার। ওকে, এবার আসলে হিস্ট্রি টেকিং এর পরে যেটা হবে এক্সামিনেশন। এক্সামিনেশনের মধ্যে আবার দুই ধরনের আছে, জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন। এক্সামিনেশনের মধ্যে আবার ক খ দিয়ে দুইটা দাও, এক্সামিনেশনের মধ্যে ক হবে জেনারেল এক্সামিনেশন, খ সিস্টেমিক এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশন আমরা কি কি দেখবো? জেনারেল এক্সামিনেশনে যে জিনিসগুলো আমরা দেখবো সেটা হচ্ছে অ্যানিমিয়া, জন্ডিস, সাইনোসিস, ক্লাবিং, কর্নেইকিয়া। মেডিসিনে তোমাদেরকে রোগীর হিস্ট্রি টেকিং পড়াবে, মেডিসিনে হিস্ট্রি টেকিং যেভাবে পড়াবে জেনারেল এক্সামিনেশন পড়াবে, এখানে ঠিক হুবহু সেই জিনিসগুলো আমরা ফলো করব। তোমাদেরকে কি মেডিসিনে পড়াইছে এই যে হিস্ট্রি টেকিং, এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট, এগুলো পড়াইছে নাকি? জি স্যার, পড়াইছে। আচ্ছা, পরে কোন স্যার পড়াইছে নাম বলতে পারবা? শাহাদাত স্যার। জি, আর আর সিনিয়র কেউ পড়াইছে? কামরুল স্যার বা ওই যে ম্যাডাম ম্যানুসা ম্যাডাম, ওনারা কেউ পড়াইছেন? হ্যালো, না স্যার, না ওনারা পড়ায় নাই, শাহাদাত স্যারই পড়াইছিলেন। আচ্ছা ঠিক আছে। সেখানে এই কথাগুলো বলছে কিনা, হিস্ট্রি কিভাবে নিতে হবে, এক্সামিনেশন কিভাবে জি। করতে হবে বলছে না? জি স্যার বলছিলেন। ঠিক ওখানে যেভাবে তোমাকে হিস্ট্রি টেকিং শিখাইছে, এক্সামিনেশন ঠিক শিখাইছে, হুবহু আমরা প্রি অ্যানেস্থেটিক চেকআপে হিস্ট্রি যখন নেব হুবহু ওই সিস্টেমে নেব, এক্সামিনেশন যখন করব রোগীর, জেনারেল এক্সামিনেশন যখন করব ঠিক ওই সিস্টেমে করব, সিস্টেমিক এক্সামিনেশন যখন করব ঠিক ওই সিস্টেমে করব। তারপর আমি একটু কথাগুলো বলে যাই। জেনারেল এক্সামিনেশন আমরা অ্যানিমিয়া, ক্লাবিং, কর্নেইকিয়া, সায়ানোসিস, জন্ডিস, ঠিক আছে, এই জিনিসগুলো দেখব। সিস্টেমিক এক্সামিনেশনে আমরা প্রত্যেকটা সিস্টেম টাচ দিয়ে আসবো। যেমন কি কি সিস্টেম আছে আমাদেরকে? কার্ডিওভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম আমরা ফলো করবো। কার্ডিওভাস্কুলার সিস্টেম আমরা কি দেখবো? রোগীর পালস ঠিক আছে কিনা, পার্টের রেট, ভলিউম, রিদম সব ঠিক আছে কিনা, পালস রেট ঠিক আছে কিনা, পালস ভলিউম ঠিক আছে কিনা, ঠিক আছে। তারপর আমরা রোগীর ব্লাড প্রেশার দেখবো, ব্লাড প্রেশার নরমাল না নরমাল। যদি ব্লাড প্রেশার বেশি হয় তাহলে আমরা দরকার হলে রোগীকে আনফিট করে দেবো অ্যানাস্থেসিয়ার জন্য, ঠিক আছে। তারপরে রোগীর ডায়াবেটিস আছে কিনা সেটা হিস্ট্রি, সেটা অবশ্যই হিস্ট্রিতে যাবে। এক্সামিনেশনে এরপর আসবে কার্ডিওভাস্কুলার সিস্টেম পরে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে আমি রোগীর ইয়ে দেখবো, রেসপিরেটরি রেট দেখবো। রেসপিরেটরি রেট নরমালি একটা মানুষের 12 থেকে 16, এভারেজ আমরা 16 বলি, তার রেসপিরেটরি রেট নরমাল আছে কিনা নাকি অ্যাবনরমাল রেসপিরেটরি রেট। যেমন ওনার যদি তার শ্বাসকষ্ট থাকে তাহলে তার রেসপিরেটরি রেট বেশি হবে, ঠিক আছে।
তারপরে তার ব্রেথ সাউন্ড শুনবো। ব্রেথ সাউন্ডে আমি ব্রেথ সাউন্ড ক্লিয়ার কিনা, নাকি রংকাই আছে, নাকি তোমার ক্রেপস আছে, ক্রেপিটেশন আছে, এগুলো দেখতে হবে আমাকে। এগুলো পড়িয়েছে না মেডিসিনে স্যার পড়াইছে তো, শাহাদাত স্যার পড়াইছে তো মেডিসিন এগুলো এইভাবে সিস্টেম ওয়ারি পড়াইছে কিনা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে এইভাবে আমি বিভিন্ন সিস্টেম গুলো, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, রেনাল সিস্টেম, বিভিন্ন সিস্টেম গুলো আমি এক্সামিনেশন করে যাব। তাহলে আমার দুইটা হেডিং গেল, একটা হচ্ছে হিস্ট্রি টেকিং, একটা হচ্ছে এক্সামিনেশন। ঠিক তুমি কল্পনা করো চেম্বারে একজন রুগী যখন যায়, ডাক্তারও ঠিক এই সিস্টেম পার হয়। প্রথম রুগীর হিস্ট্রি নেয়, তারপর রুগীর জেনারেল এক্সামিনেশন করে, সিস্টেম এক্সামিনেশন করে। এরপরে ডাক্তার সাহেব কি করে? রুগীর ইনভেস্টিগেশন করে। ইনভেস্টিগেশন করে কিছু তোমার রোগ আছে যেগুলো ইনভেস্টিগেশন ছাড়া কনফার্ম হইতে পারবে না। মনে না রুগীর ম্যালেরিয়া হয়েছে, এটা তুমি রক্ত পরীক্ষা ছাড়া বুঝতে পারবে না। ঠিক আছে? রুগীর হার্টে কোনো সমস্যা দেখা দিচ্ছে, এটা ইসিজি করা ছাড়া বোঝা যাবে না। ঠিক আছে? রুগীর এসবিএসজি পজিটিভ আছে, এটা রুগীর রক্ত পরীক্ষা ছাড়া বোঝা যাবে না। রুগীর ডায়াবেটিস আছে, এটা রক্ত পরীক্ষা করা ছাড়া বোঝা যাবে না। সুতরাং সব রোগ কিন্তু আমি হিস্ট্রি টেকিং এবং এক্সামিনেশন দিয়ে আমি কনফার্ম হইতে পারবো না। কিছু রোগ আছে আমাকে কনফার্ম হইতে হলে ইনভেস্টিগেশন লাগবে, যার জন্য আমি হিস্ট্রি টেকিং, জেনারেল এক্সামিনেশন, সিস্টেম এক্সামিনেশন এগুলোর পর করার পর আমি ইনভেস্টিগেশনে যাব। তাহলে ইনভেস্টিগেশন করব, এরপর আমি তিনটাকে কোঅর্ডিনেট করব। এই তিনটা জিনিসকে আমি কোঅর্ডিনেট করব। কোন তিনটা জিনিসকে? হিস্ট্রি টেকিং, এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন কোঅর্ডিনেট করে এবার আমি সিদ্ধান্ত নেব যে whether my patient is fit for anesthesia or whether my patient is unfit for anesthesia. যদি হিস্ট্রি টেকিং আমি পাই যে রুগী বলে আমার খুব শ্বাসকষ্ট আছে, আমি এক্সামিনেশন করে দেখলাম রুগীর ব্রেথ সাউন্ডের সমস্যা, রুগীর লাংসে ক্রেপিটেশন আছে, রংকাই আছে, আমি লিখে দেবো পেশেন্ট ইজ আনফিট ফর অ্যানেস্থেসিয়া। অর্থাৎ এই রুগীকে আমি আনফিট করে দিলাম। এবং শুধু আনফিট করলে হবে না, এটা আবার ফিট কিভাবে হইতে পারে সেটার একটা সাজেশনও আমি লিখে দিতে হবে। হ্যাঁ, যে রুগীকে আপনারা এই ওষুধ নিচে, আচ্ছা একটু আমি কাজ শেষ করে যাব, তুমি যাও। জি জি। হ্যাঁ, তাহলে রুগীকে কি দিলে রুগী ফিট হবে আমি সেটাও সাজেশন বলে দিতে হবে। যেমন আমি রুগীর প্রেশার বেশি পেলাম, তাহলে আমি বলবো পেশেন্ট ইজ আনফিট ফর অ্যানেস্থেসিয়া ডিউ টু হাইপারটেনশন। কেন আনফিট সেটাও বলে দিলাম, ডিউ টু হাইপারটেনশন। এরপরে শুধু এতটুকু বললে হবে না, এটা ম্যানেজমেন্ট আমি বলে দিতে হবে। ট্যাবলেট মনে আমি লিখে দেবো যে ট্যাবলেট অমুক বেটানল 50 মিলিগ্রাম বিডি বা 50 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি, যেভাবে আমি মনে করি, বা ট্যাবলেট অ্যাঞ্জিলক 50 ওয়ান্স ডেইলি বা বিডি, যেটা আমি মনে করি আমি প্রেসক্রাইব করে দেবো। এবং বলবো যে এইভাবে প্রেশারটা কন্ট্রোল করে তারপরে রুগীকে আবার আপনারা চেক আপের জন্য নিয়ে আসবেন। ঠিক আছে? অথবা আমি রুগীর অ্যাজমা পাইলাম, হাঁফানি বেশি পেলাম, তাহলে আমি বলবো না পেশেন্ট ইজ আনফিট ফর অ্যানেস্থেসিয়া ডিউ টু রেসপিরেটরি ডিস্ট্রেস অর ডিউ টু রংকাই, ডিউ টু ক্রেপিটেশন। একটা কি কারণে আমি আনফিট করলাম সেটার একটা কজ আমাকে বলতে হবে, বলে এরপর আমি রুগীকে ফেরত পাঠাই দিলাম। আর যদি আমি কোনো সমস্যা না পাই, রুগীর হিস্ট্রি নিয়ে কোনো সমস্যা নাই, জেনারেল এক্সামিনেশনের সমস্যা নাই, সিস্টেমিক এক্সামিনেশনে কোনো সমস্যা নাই, ইনভেস্টিগেশনে কোনো সমস্যা নাই, তাইলে আমি লিখে দেবো পেশেন্ট ইজ ফিট ফর অ্যানেস্থেসিয়া। এই রুগীকে আমি অপারেশনের জন্য ফিট করলাম। আমি যতক্ষণ পর্যন্ত রুগীকে অপারেশনের জন্য ফিট না করবো ততক্ষণ পর্যন্ত রুগীর কিন্তু অপারেশন হবে না। তার মানে এই অপারেশন করতে হলে শুধু অপারেশন করব সিদ্ধান্ত নিলে অপারেশন করে ফেলা যাবে না। এই রুগী অপারেশন করার সিদ্ধান্ত হওয়ার পরে আর রুগীর প্রি অ্যানেস্থেটিক চেক আপ করতে হবে যে সেই অপারেশনের জন্য ফিট আছে কিনা, সেই জন্য ফিট আছে কিনা এটা চেক করতে হবে। এই যে পুরো সিস্টেমটা বললাম এটাই হচ্ছে তোমার প্রি অ্যানেস্থেটিক চেক আপ। তাহলে প্রি অ্যানেস্থেটিক চেক আপে কি কি আসবে? হিস্ট্রি টেকিং আসবে। হিস্ট্রি টেকিং এ যে রিলেভেন্ট যত কথা সব আসবে, রুগীর হিস্ট্রি আসবে, রুগীর আত্মীয় স্বজনের হিস্ট্রি আসবে, রুগীর প্রিভিয়াস হিস্ট্রি আসবে, রুগীর ড্রাগ হিস্ট্রি আসবে, রুগীর বিভিন্ন ডিজিজের হিস্ট্রি আসবে। হ্যাঁ, এই কথাগুলো আসবে। তারপরে রুগীর জেনারেল এক্সামিনেশন কথা আসবে, সিস্টেম এক্সামিনেশন কথা আসবে, বিভিন্ন ইনভেস্টিগেশনের কথা আসবে। এরপর আমি রুগীকে ফিট করলাম অথবা আনফিট করলাম। আনফিট করলে কেন আনফিট করলাম সেটা বলবো, এবং কি ম্যানেজমেন্ট দিয়ে এটাকে ফিট করা যাবে সেটার একটা সাজেশন আমি দিয়ে দেবো। এখন আসো ধরুন আমি রুগীকে ফিট করলাম ফর অ্যানেস্থেসিয়া, তাহলে পরের দিন অপারেশন হবে। এরপরে আমাকে ওই যে বলছিলাম প্রি অপারেটিভ প্রিপারেশন, এবার আসো তুমি প্রি অপারেটিভ প্রিপারেশন কি করব। অপারেশনের জন্য আমি যে আগের দিন চেক আপে বলছি রুগী ফিট, এটা বললেই শুধু অপারেশন করে ফেলা যাবে না। রুগীর অপারেশনের আগে কিন্তু কিছু প্রস্তুতি লাগবে।
কিছু প্রিপারেশন লাগবে, যেটাকে আমি বলছি প্রি অপারেটিভ প্রিপারেশন। কি কি প্রস্তুতি লাগবে? নাম্বার 1, এখন নাম্বার 1 লেখো টেক ইনফর্মড রিটেন কনসেন্ট। এখানে দুইটা কথা গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ইনফর্মড আর একটা হচ্ছে রিটেন। কনসেন্টটা মুখে নিলে হবে না, লিখিত কনসেন্ট হইতে হবে। রুগী লিখিত স্বাক্ষর দিতে হবে যে হ্যাঁ আমার এই অপারেশন হবে, আমি আমার অপারেশন করার জন্য ডাক্তার সাহেবদেরকে অনুমতি দিলাম, এটা সে লিখিত দিতে হবে, মুখে বললে হবে না। আরেকটা হচ্ছে ইনফর্ম। ইনফর্ম মানে কি? তুমি কি অপারেশন করবা রুগীকে খুলে বলতে হবে। মনে করো না রুগীর পায়ে গ্যাংগ্রিন হয়ে গেছে, পা কেটে ফেলে দিতে হবে, তুমি যদি রুগীকে বলো আপনার পায়ে অপারেশন করব, আর পরে অপারেশন থিয়েটারে গিয়ে রুগীর পা কেটে ফেলো, অপারেশনের পরে রুগীর জ্ঞান ফিরলে রুগী যখন দেখবে তার পা নাই, সে বলবে কি ব্যাপার আমার পা কই? তুমি বলবে কেন আপনাকে না বলছি আপনার পায়ে অপারেশন হবে, পায়ে অপারেশন করছি। রুগী বলবে আপনি বলছেন আমার পায়ে অপারেশন হবে, পা কেটে ফেলে দিবেন, এই কথা তো বলার নাই। আপনি যদি আমাকে বলতেন আমার পা কেটে ফেলে দিবেন, তাহলে তো আমি আপনাকে অপারেশন অনুমতি দিতাম না, আমি আরো বড় হাসপাতালে যাইতাম, আরো বড় ডাক্তার কাছে যাইতাম, যেভাবে পারে আমি আমার পা রাখার চেষ্টা করতাম। আপনি আমাকে এটা বলেন নাই কেন? এবং এরপরে রুগী যদি এটা বলে কেস করে দেয় এবং সে যদি প্রমাণ করতে পারে তুমি ভুল করছো, তাহলে তোমার কমপক্ষে 7 বছরের জেল হবে। তাহলে রুগীর অপারেশনও করলা, 7 বছরের জেলও খাটলা, শুধু একটা সিস্টেম ভুলের কারণে। এই কারণে তোমাকে রুগীকে কি করবা অপারেশনে তুমি সব খুলে বলতে হবে, যে আপনার পায়ে গ্যাংগ্রিন হয়ে গেছে, এই পা যদি কেটে ফেলে না দেন উপরের দিকে আরো উপরের দিকে পা গ্যাংগ্রিন হয়ে যাবে, সুতরাং আমি আপনার ভালোর জন্যই পায়ের এতটুকু পর্যন্ত কেটে ফেলে দেবো, এতে আপনি রাজি আছেন কিনা? শুধু অপারেশন করবো এটা বললে হবে না, পায়ের কি অপারেশন করবো সেটাও রুগীকে খুলে বলতে হবে। দিস ইজ কল্ড ইনফর্মড। ইনফর্ম করা রুগীকে জানানো। তাহলে 1 নম্বর পয়েন্ট হবে ইনফর্মড রিটেন কনসেন্ট। টেক ইনফর্মড রিটেন কনসেন্ট। কথাটা ক্লিয়ার করতে পারছি আমি? বলো, উত্তর দাও। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে 1 নম্বর পয়েন্ট গুলো। এবার আসো 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নাথিং বাই মাউথ ফর 6 আওয়ার্স। রুগীকে 6 ঘন্টা নাথিং বাই মাউথ রাখতে হবে। রুগী 6 ঘন্টা মুখে কিছু খাবে না অপারেশনের আগে। কেন? নাথিং বাই মাউথ ফর 6 আওয়ার্স। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার কেন অপারেশনের রুগী 6 ঘন্টা না খেয়ে থাকবে কেন? কেউ কি বলতে পারবা এটার উত্তর? কারো জানা আছে? একজন কি বলতে পারবা 13 জনের মধ্যে? বলতে পারবা কেউ? বলো উত্তর, না পারলে বলো, বলো স্যার না স্যার পারবো না, অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। পারবা কেউ? পারবা? না স্যার। বলতে পারবা না? এটা হচ্ছে কেন? এটা টু প্রিভেন্ট, লিখো টু প্রিভেন্ট aspiration, to prevent aspiration of the gastric content, to prevent aspiration of the gastric content। অর্থাৎ রুগী খাইলে, রুগী যদি খেয়ে আসে, রুগীর পেটে যে খাবারটা থাকবে এটা বমি হয়ে যেতে পারে পারঅপারেটিভ পিরিয়ডে। বমি হয়ে এটা রুগীর অ্যাসপিরেশন হয়ে লাংসে চলে যেতে পারে। এটাকে প্রিভেন্ট করার জন্য আমি রুগীকে না খাইয়ে রাখি। তাহলে টু প্রিভেন্ট অ্যাসপিরেশন অফ দ্য গ্যাস্ট্রিক কন্টেন্ট। লিখছো কিনা সবাই? জি স্যার। জি স্যার। তাহলে 2 নম্বর পয়েন্ট কি? নাথিং বাই মাউথ ফর 6 আওয়ার্স। কেন নাথিং বাই মাউথ? টু প্রিভেন্ট অ্যাসপিরেশন অফ দ্য গ্যাস্ট্রিক কন্টেন্ট। এখন বলো স্যার না খাইয়ে রাখলে গ্যাস্ট্রিক কন্টেন্ট কি অ্যাসপিরেশন হবে না? না, না খাইয়ে রাখলে হবে না। কেন? না খাইয়ে রাখলে পেট খালি থাকলে, তাহলে তো পেট খালি, ওখান থেকে আসবে কি? স্টোমাকে তো কিছু নাই, স্টোমাক তো এমটি। বমির ভাব আসলো, ওখান থেকে কিছু আসবে না, তো ফুড তো নাই ওখানে, খালি জায়গার থেকে আসবে কি? কিন্তু পেট যদি ভরা থাকে তাহলে স্টোমাক থেকে ওই ফুড পার্টিকেলটা চলে আসবে, ফুড বলাসটা চলে আসবে, তাহলে সেটা অ্যাসপিরেশন হয়ে যেতে পারে। হ্যাঁ, এই কারণে টু প্রিভেন্ট অ্যাসপিরেশন অফ দ্য স্টোমাক কন্টেন্ট। হ্যাঁ, এখন এই অ্যাসপিরেশন হলে কি সমস্যা হবে? এই যে ফুড কন্টেন্ট যদি অ্যাসপিরেশন হয়, এই ফুড কন্টেন্টের সাথে স্টোমাক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স হয়ে চলে আসবে, আর অ্যাসিড যখন কোথাও যায় সে সেই জায়গায় ক্ষত করে ফেলে, সব মিউকাস মেমব্রেনকে, মিউকোসাগুলোকে সে ডেস্ট্রয় করে ফেলবে, সে লাং অ্যালভিওলাই গুলোকে ডেস্ট্রয় করে ফেলবে।
লাং অ্যালভিওলাই যদি ডেস্ট্রয় হয় তাহলে লাং এ যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, অক্সিজেন এক্সচেঞ্জ হয়, অক্সিজেন আর এক্সচেঞ্জ হবে না, তখন ওই অক্সিজেনের অভাবে রোগী মরে যাবে। স্টোমাক হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থাকে বলতে পারবা কি না? ছেলেমেয়েরা বলতে পারবা কেউ হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থাকে? অ্যানাটমিতে কিন্তু পড়ে আসছো। স্টোমাকে কি থাকে? স্টোমাকের ভিতরে HCl HCl থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এই HCl যখন ফুডের সাথে মিশবে, ফুড যখন অ্যাসপিরেশন হবে, ফুডের সাথে মিশ্রিত হয়ে HCl ও চলে আসবে। HCl করবে কি? লাং অ্যালভিওলাই গুলোকে ডেস্ট্রয় করে দিবে, কারণ আমরা জানি অ্যাসিড যখন কোনো মিউকাস মেমব্রেনে পড়বে বা স্কিনে পড়বে সে ওইটাকে ডেস্ট্রয় করে দেয়। যখন লাং অ্যালভিওলাইকে ডেস্ট্রয় করে দেবে তাহলে লাং অ্যালভিওলাইতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ যেটা হয়, লাং এর অ্যালভিওলাইতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ আর হবে না, যার জন্য তোমার শরীরে আর অক্সিজেন ঢুকবে না, রক্তে আর অক্সিজেন আসবে না, যার জন্য অক্সিজেনের অভাবে তখন ওই রোগী মারা যাবে। যার জন্য এই আমি অ্যাসপিরেশন যেন না হয়, ফুড পার্টিকেল যেন অ্যাসপিরেশন না হয়, এই কারণে রোগীকে নাথিং বাই মাউথ রাখবো। তাহলে আমার দুইটা পয়েন্ট গেল, একটা হচ্ছে টেক ইনফর্ম রিটেন কনসেন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে নাথিং বাই মাউথ ফর 6 আওয়ার্স। এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা প্রি অপারেটিভ প্রিপারেশনের মধ্যে। 3 নম্বর পয়েন্ট লিখো, স্যার ক্লিন। জি স্যার বলো। স্যার যাদের ক্ষেত্রে মানে মানে ইমার্জেন্সি, জি স্যার শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। স্যার যাদের বলো। ইমার্জেন্সি, হ্যাঁ স্যার যাদের ইমার্জেন্সি কেসে অপারেশন থিয়েটারে ঢুকানো হয় ওদের ক্ষেত্রে তো আর মানে 6 আওয়ার্স না খেয়ে থাকতে বলা হয় না, কারণ ওরা তো ইমার্জেন্সি ঢুকানো হয়েছে, তো তখন সেই ক্ষেত্রে এই অ্যাসপিরেশন হয় না? এই ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। তোমার প্রশ্ন অত্যন্ত সুন্দর প্রশ্ন করছো, তোমাকে ধন্যবাদ। সেই ক্ষেত্রে অ্যাসপিরেশন হবে না যদি নিতে পারে। কিন্তু কথা হচ্ছে তুমি তো প্রত্যেক রোগীকে কি তুমি রাত 3টে তোমাকে বললো একটা রোগী মারা যাচ্ছে, আপনি একটু রোগী দেখতে হবে, তুমি দেখবা। তুমি চেম্বারে যে 50টা রোগী দেখো, প্রত্যেকটা রোগী বললো আমরা স্যার কালকে কেউ বিকেল আসবো না, আমরা রাত 1টায় আপনার চেম্বারে আসবো, তুমি কি সব রোগীরা অ্যালাউ করবা? আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কি চেম্বারে সব রোগীকে রাত 1টা থেকে ভোর রাত 5টা পর্যন্ত দেখবা? না স্যার। শুধু একমাত্র ইমার্জেন্সি রোগী রাত 1টায় মরে যাচ্ছে, তোমাকে ডাকলো, তুমি দেখতে যাবা, ঠিক আছে কিনা? জি স্যার। ঠিক আছে তো কথা? জি, তার মানে ওইটা ইমার্জেন্সি, ওইটা ইমার্জেন্সি, ওইটা এক্সেপশন, ওইটা ইমার্জেন্সি, ওইটা এক্সেপশন। ওইটার জন্য আমরা মানে ইমার্জেন্সি কিছু প্রিকশন নেব, ইমার্জেন্সি প্রিকশন নিয়ে ওইটা দিতে পারবো, অসুবিধা নাই। কিন্তু আমি যত রোগী অপারেশন করবো সব রোগীর ক্ষেত্রে তো আমি এক্সট্রা প্রিকশন নিতে পারবো না, সব রোগীর ক্ষেত্রে এক্সট্রা প্রিকশন নেওয়া যাবে না। ওই ইমার্জেন্সি রোগীর ক্ষেত্রে মনে করো তুমি যেটা বলছো, এই রোগী ভাত খেয়ে ঘর থেকে বের হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই রোগীর এই মুহূর্তে অপারেশন লাগবে, অন্য রোগী মারা যাবে, আমরা অপারেশন করবো না, অ্যানেস্থেসিয়া দেবো না, অবশ্যই দেবো, সে রোগীর ইমার্জেন্সি প্রিকশন নিয়ে তারপর দেবো। কিন্তু আমি তো সব রোগীর জন্য ইমার্জেন্সি এক্সেপশন প্রিকশন নিতে পারবো না, আমি সব রোগীর জন্য এক্সেপশনাল প্রিকশন তো নিতে পারবো না। আমি কথাটা বুঝতে পারছি? তুমি জানো রাত 1টার সময় সব রোগীর দেখবা না, আমিও সব রোগীর স্পেশাল প্রিকশন দেবো না, স্পেশাল প্রিকশন দেবো শুধু স্পেশাল রোগীর ক্ষেত্রে, আর এটা হচ্ছে রুটিন রোগীর ক্ষেত্রে, রুটিন অপারেশন হবে। সুতরাং রুটিন অপারেশনের রোগী অবশ্যই নাথিং বাই মাউথে থাকবে। আর তুমি যেটা বলছো যে স্যার রোগী যদি খেয়ে আসছে ইমার্জেন্সি অপারেশন হয়, অবশ্যই অপারেশন হবে, হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে পার্টিকে কিন্তু বলে দিতে হবে যে দেখেন আপনার রোগী খেয়ে আসছে, অপারেশন যদি এখন না হয় রোগী মারা যাবে, সুতরাং আমরা অপারেশন করব। কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা আছে, কি রোগী যেহেতু খেয়ে আসছে, এই রোগীর অপারেশনের সময় অ্যাসপিরেশন হয়ে যেতে পারে, অ্যাসপিরেশন হইলে কিন্তু রোগী বাঁচানো কঠিন হবে। আপনি সেটাতে রাজি আছেন কিনা? আমরা ইচ্ছা করে তার অ্যাসপিরেশন করব না, আমরা স্পেশাল প্রিকশন নেব, স্পেশাল প্রিকশন নেওয়ার পরও যদি অ্যাসপিরেশন হয় রোগী মারা যায়, আমাদেরকে দায়ী করতে পারবেন না। ওই আবার সেই ইনফর্ম রিটেন কনসেন্ট, আবার 1 নম্বর প্রশ্নে চলে আসবে, সবকিছু খুলে বলতে হবে আপনি রাজি আছেন কিনা। সে যদি বলেন রাজি আছি, তাহলে আমি অ্যানেস্থেসিয়া দেবো, আর সে যদি বলেন না আমি রাজি নেই,
তখন আমি বলতে পারি যে না, তাহলে আমি আপনার এই রুগীর অ্যানাস্থেসিয়া দেবো না, আপনি ভাই অন্য হাসপাতালে নিয়ে যান। কথাটা ক্লিয়ার? জি স্যার। প্রশ্নকর্তা উত্তর পাইছো? জি স্যার, পাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 নম্বরে আসো। ক্লিন এন্ড শেপ দ্য অপারেটিভ এরিয়া। যে জায়গায় অপারেশন হবে ওটা ক্লিন এবং শেপ করতে হবে। মনে হয় তোমার অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন হবে, বা তোমরা এই যে মেয়েদের সিজার অপারেশন হয় মহিলাদের, তারপরে ছেলে মেয়ে সবার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়, হার্নিয়া অপারেশন হয়। এই যে পেটে অপারেশন হয়, পেটে অনেকের পেটে হেয়ার ফলিকল থাকে, লোম থাকে, ঠিক আছে, এগুলোকে তুমি ক্লিন করতে হবে, আর নয় এই জায়গায় ইনফেকশন হয়ে যায়। যার জন্য এই ক্লিন এন্ড শেপের কথাটা আগেই তুমি বলে দিতে হবে যে ক্লিন এন্ড শেপ দি অপারেটিভ এরিয়া। যে জায়গায় অপারেশন হবে ওটাকে শেপ করতে হবে এবং ক্লিন করতে হবে। শেপ এবং ক্লিন করে তারপরে অপারেশন থিয়েটার আনতে হবে। তাহলে লিখো প্লিজ ক্লিন এন্ড শেপ দ্য অপারেটিভ এরিয়া। এটা গেল 3 নম্বর কথা, 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, প্লিজ ইভ্যাকুয়েট দি বাউল এন্ড ব্লাডার বিফোর সেন্ডিং দি পেশেন্ট টু ওটি। অর্থাৎ ওটিতে পাঠানোর আগে রোগীর বাউল এবং ব্লাডার ক্লিয়ার করে পাঠান। বাউল এবং ব্লাডার ক্লিয়ার করে পাঠান মানে কি? ব্লাডার মানে ইউরিন ব্লাডার, অর্থাৎ রোগীকে প্রস্রাব এবং পায়খানা করাইয়ে তারপর পাঠান। কারণ কি? রোগী ওটিতে উঠলো, আমরা সবাই রেডি, অ্যানেস্থেটিস্ট রেডি, সার্জন রেডি, অ্যানেস্থেটিস্ট রেডি, নার্সরা রেডি, রোগীর এখন অপারেশন শুরু করব। অপারেশন টেবিলে লাইটে দেখে ভয়ে, এমনি মানুষ ভয় পায়, তার দেখবে যে যদি প্রস্রাব করে না আসে সে বলবে স্যার আমি প্রস্রাব করবো, ভয়ে তার প্রস্রাব ধরবে। তোমরা পরীক্ষার হলে যাইলে বলো কিনা স্যার একটু বাইরে যাব, বলো কিনা? বলো, কেউ কেউ বলো যে স্যার একটু ওয়াশরুমে যাব, বলো কিনা? কেন বলো? এই ভয়ে, এটা ভয়ে প্রস্তাব ধরে। আহে কি প্রশ্ন দিচ্ছে জানে, আহে কি প্রশ্ন হবে আল্লাহ জানে পারি কিনা, ঠিক আছে। ঠিক রুগীরও যখন অপারেশন টেবিলে শোয়াবে, সে যখন আমাদেরকে মাস্কে পরা দেখবে, আহে এই লোকগুলো সব মাস্কে পরা ডাকাতদের মতো লাগে, হ্যাঁ লাইট দেখবে, এটা দেখেই তার ভয়ে প্রস্তাব ধরে যাবে। সে যদি প্রস্তাব করে আসে এটাকে সে চাপায় রাখতে পারবে, আর যদি প্রস্তাব করে না আসে তার প্রস্তাবের ব্যাগ যেটা ছিল সেটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। সে বলবে স্যার আমি প্রস্তাবে যাব। এবার সে প্রস্তাব বাথরুমে গিয়ে 15 থেকে 20 মিনিট সময় আমার নষ্ট করে ফেলবে। এই কারণে আগেই তাকে প্রস্তাব পায়খানা করায় তারপর আনতে হবে। 4 নম্বর পয়েন্ট গেল। 5 নম্বর পয়েন্ট, এই রোগীর যদি রক্তর প্রয়োজন হয়ে থাকে তাহলে আগে থেকে বলতে হবে প্লিজ অ্যারেঞ্জ ব্লাড। এটা 1 ইউনিট হইতে পারে, 2 ইউনিট হইতে পারে, 3 ইউনিট হইতে পারে, 4 ইউনিট হইতে পারে। যত ইউনিট ব্লাড লাগে রোগীকে আগে থেকে বলতে হবে যে আপনার রোগীর জন্য 3 ব্যাগ, 4 ব্যাগ, 5 ব্যাগ, 10 ব্যাগ রক্ত লাগবে, আপনি আগে থেকে জোগাড় করেন। কারণ কি? তুমি আগে কিছুই বললাম না, অপারেশন শুরু হইলো, রক্ত যাওয়া শুরু হয়ে গেল, আগে তোমার মনে নাই। রুগী লোকেরই বলেই তাড়াতাড়ি যান 4 ব্যাগ রক্ত জোগাড় করেন। রক্ত কি দোকানে কিনে পাওয়া যায় ফার্মেসিতে? সে যে 4 ব্যাগ রক্ত জোগাড় করবে, পাওয়া যায় নাকি? না স্যার। উত্তর দাও, রক্ত কি ফার্মেসিতে? তাহলে সে এই 4 জন রক্ত মানুষ জোগাড় করতে হবে না? সে 4 জন মানুষ ওই মুহূর্তে কোথায় পাবে? তুমি চিন্তা করো, রুগীটা তোমার আত্মীয়, তোমার বোন, তোমাকে আমি বললাম এই যাও 4 ব্যাগ রক্ত নিয়ে আসো, আগে থেকে কিছুই বললাম না, তুমি কি আমাকে পাল্টা প্রশ্ন করবা না যে স্যার আমাকে তো আগে থেকে বলেন না, এখন স্যার আমি 4 ব্যাগ রক্ত কোথায় পাবো, বলবা কিনা? জি স্যার। এই ছেলেমেয়েরা উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে রুগীকে আগে থেকে বলতে হবে আপনার রুগীর রক্ত লাগবে, আপনি আগে থেকে রক্ত জোগাড় করেন। এই যে 5টা আরো থাকতে পারে, এই যে 5টা পয়েন্ট বললাম, এগুলো হচ্ছে প্রি অপারেটিভ প্রিপারেশন, অপারেশনের আগের প্রস্তুতি। অপারেশনে যাব আমি, আমার কি কি প্রস্তুতি লাগবে, এগুলো হচ্ছে আমার আগের প্রস্তুতি, অপারেশনের পূর্ব প্রস্তুতি। আর তার আগে পড়ছিলাম আমরা প্রি অ্যানেস্থেটিক চেকআপ। তাহলে আজকে আমরা জেনারেল হোয়াট ইজ অ্যানেস্থেসিয়া পড়লাম, হোয়াট ইজ জেনারেল অ্যানেস্থেসিয়া পড়লাম, হোয়াট ইজ রিজিওনাল অ্যানেস্থেসিয়া পড়লাম। রিজিওনাল অ্যানেস্থেসিয়ার মধ্যে 7টা সাব ডিভিশন আছে, সেগুলো পড়লাম, ঠিক আছে। জেনারেল অ্যানেস্থেসিয়ার ডেফিনিশন পড়লাম, রিজিওনাল অ্যানেস্থেসিয়া ডেফিনিশন পড়লাম। জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে প্রি অ্যানেস্থেটিক চেকআপ করতে হয়, তাহলে প্রি অ্যানেস্থেটিক চেকআপ বলতে কি জিনিস সেটা বললাম। জি স্যার, করবো ইনশাআল্লাহ। অবশ্যই করবো স্যার, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে বেলাল আমাকে পার্সেন্টেজ গুলো পাঠিয়ে দাও। আজকে একজন ছিল না, কে ছিল না আমাকে একটু জানাই দাও, রোল নাম্বার কত? বেলাল, হ্যালো স্যার রোল নাম্বার 6 ছিল না, সবাই ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।